ত্রটিনির ঘর থেকে শীতলকে অ্যারেস্ট করলো শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী পিকুকে নিয়ে বাড়িতে থাকলে ঠিক তখনই শীতল এসে তটিনীকে বলতে থাকে, তোমাদের দেখতে এলাম। তখন তটিনী বলতে থাকে, আসলে শিবপ্রসাদ গাঙ্গুলি তো এখন বাড়িতে নেই, তাই আপনার আসার কোনো প্রয়োজন ছিল না। তখন শীতল বলতে থাকে, জানি জানি শিবপ্রসাদ বাড়িতে নেই, এই জন্যই তো এলাম আর তোমাকে তোমাকে সবটা বুঝিয়ে দিতে এলাম। তখন তটিনী বলতে থাকে, তুমি কি বুঝিয়ে দেওয়ার কথা বলছো আর এখানে কেন এসেছো বলো তো? তখন শীতল বলতে থাকে, তোমাকে তোমাকে এটা বোঝাতে এসেছি যে তুমি যদি ভালোই ভালোই শিবপ্রসাদের জীবন থেকে চলে যাও, তবে তবে তুমি তুমি ভালো থাকবে। আর যদি আমাদের আমাদের কোনো প্ল্যান করে তোমাকে সরাতে হয়, তবে কিন্তু বেঘোরে জীবনটা হারাবে। তখন তটিনী বলতে থাকে, আমাদের মানে? তুমি কাদের কথা বোঝাচ্ছ? তখন তখন শীতল বলতে থাকে, কেন আমি আর শিবপ্রসাদ গাঙ্গুলি? কারণ শিবপ্রসাদ আর আমার একটি প্রেমের সম্পর্ক আছে, তাই শিবপ্রসাদ চাইছে তুমি যাতে ওর জীবন থেকে সরে যাও আর আমি ওর জীবনে আসি। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না, কারণ শিবপ্রসাদ গাঙ্গুলি শুধু আমাকেই ভালোবাসে আর কাউকে নয়। তখন তখন শীতল বলতে থাকে, তুমি তুমি ভুল জানো। কারণ কারণ শিবপ্রসাদ আগে তোমাকে ভালোবাসতো, কিন্তু আমার সঙ্গে বহু বছর আগে থেকে ওর প্রেম, আর এখনো চাইছে ওর জীবনে আমাকে নিয়ে আসতে। তখন তখন এই কথাগুলো শুনে পিকু বলতে থাকে, মাম্মি ওই আন্টিটা কি বলছে? পাকে ভালোবাসে? পা সত্যিই কি ওই আন্টিকে ভালোবাসে? তখন তখন দেখা যায় টটিনি বলতে থাকে, পিকু তুমি ভিতরে যাও, আমি কথা বলছি, তো তুমি এখানে থেকো না মা, তুমি ভিতরে যাও। এরপরে পিকু সেখান থেকে চলে গেলে তখন তখন শীতল বলতে থাকে, আচ্ছা তোমার কি একটুও খটকা লাগেনি? তোমাকে যখন শুটটা করা হয়েছিল সেটা তো পরশুরাম করেছিল, আর এখন তো তুমি জেনে গেছো যে পরশুরাম তোমার স্বামী, তবে তোমাকে কেনই বা শুট করলো? তোমার একবারও একবারও মনে হয়নি? তখন তটিনী বলতে থাকে, ও ওর ডিউটি পালন করেছে, ও ইচ্ছে করে করেনি এটা। তখন তখন দেখা যায় এই কথা শুনে শীতল বলতে থাকে, তুমি ভুল জানো। কারণ কারণ এটা শিবপ্রসাদ গাঙ্গুলি ইচ্ছে করেই করেছে, তোমাকে তার পথের কাঁটা হিসেবে রাখতে চায়নি, তাই তোমাকে ওখানে ওখানে ডিউটির নাম করে শেষ করে দিতে চেয়েছিল। আর তোমাকে বুঝিয়েছে যে ও ডিউটির নাম করে ওখানে শুট করেছিল। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আপনাকে নাক গলাতে হবে না, আপনি প্লিজ আসতে পারুন। এভাবে এভাবে এখানে এসে সিন ক্রিয়েট করবেন না আর আমার সংসারে আগুন ধরানোর চেষ্টাও করবেন না, প্লিজ এখান থেকে যান। তখন তখন দেখা যায় এ কথা শুনে শীতল বলতে থাকে, তুমি যাই বলো না কেন, আমি জানি যে তোমার এটার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু এটাই ঠিক যে শিবপ্রসাদ গাঙ্গুলি তোমাকে আর তার লাইফে চাচ্ছে না। তুমি যদি নিজ থেকে সরে যাও, তবে তবে ভালো হবে, আর যদি না সরে যাও, তবে তবে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ শীতলকে দেখে বাড়ি ফিরে শীতলকে দেখে রেগে যায়, আর শীতলের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, তোমাকেই তো খুঁজছি মিস শিখিনি, তোমাকেই তো খুঁজছি, তোমাকে তো অ্যারেস্ট করতে হবে, তাই না? এরপরে দেখা যায় সেই চিপটা দেখে বলতে থাকে, আমার ঘরে এই ডিভাইসটা কে লাগিয়েছিল? আমি জানি যে এটা তোমার কাজ ছাড়া আর কারোর কাজ নয়, এটা টটিনির ঘরে ডিভাইসটা কে লাগিয়ে দিয়েছে বলো? তখন টটিনি বলতে থাকে, দেখো না ও কি সব বলছে, ও বলছে ওর সঙ্গে নাকি তোমার প্রেমের সম্পর্ক আছে, যার জন্য তুমি নাকি আমাকে মেরে ফেলতে চেয়েছো, তুমি আমাকে মেরে ফেলে ওকে নাকি তোমার জীবনে নিয়ে আসবে, এটা কি সত্যি? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী তুমি ওর কথা বিশ্বাস করছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ও আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে, ওর কথা প্লিজ বিশ্বাস করবে না। এরপরে দেখা যায় যে সেখানে শীতলকে অ্যারেস্ট করে শিবপ্রসাদ। তখন শীতল বলতে থাকে, আমাকে আমাকে এখানে অ্যারেস্ট করার কোনো কোনো কারণ নেই, আপনি আমাকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কারণ অবশ্যই আছে, এভাবে আমার আমার ওয়াইফকে ভয় দেখানো, আমার ওয়াইফের সঙ্গে প্রতারণা করার, এটা একটা কারণ। তারপরে আমাদের ঘরে ডিভাইস লাগানো, এটা অনেক তার থেকে বড় কারণ। আর একটা কারণ হচ্ছে আমাদের ঘরে এই যে গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে রাখা, পয়জন রেখে যাওয়া, এসব কিছু তোমারই কাজ, এটা আমি খুব ভালো করেই জানি। কারণ তখন কর্ণ চ্যাটার্জি সহ সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি সবাই জেলে ছিল, বাইরে ছিল একমাত্র তুমি। তখন তখন দেখা যায় শীতল হাসতে থাকে আর বলতে থাকে, ব্রিলিয়েন্ট বলতে হবে তোমাকে, হ্যাঁ আমারই কাজ, আমি করেছি, কিন্তু তুমি প্রমাণ করবে কি করে যে এটা আমি করেছি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, এই যে তুমি নিজের মুখে স্বীকার করলে, এটাই
তো মোক্ষম প্রমাণ, তাই না? তখন এ কথা শুনে শীতল অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে প্রমাণ হয়? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এই তো সবটা রেকর্ডিং হয়ে গেল, সবকিছু রেকর্ডিং হয়ে গেছে। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না, তুমি এমনটা করতে পারো না, প্লিজ বলো না তুমি তটিনীকে ছেড়ে আমাকে আমাকে কাছে টেনে নেবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোর লজ্জা করে না? তুই কি করে ভাবলি আমি তটিনীকে ছেড়ে তোকে তোকে নিজের জীবনে জায়গা দেব? তখন দেখা যায় শীতল বলতে থাকে, যাই বলো না কেন, আজ নয় কাল আমি তোমার জীবনে আসবো, তটিনী গাঙ্গুলিকে আমি অবশ্যই সরিয়ে দেব। এরপরে দেখা যায় শীতলকে বলরাম নিয়ে গেলে তখন তটিনীকে জড়িয়ে ধরে শিবপ্রসাদ আর বলতে থাকে, তুমি কখনো অন্যের কথায় কান দেবে না তটিনী। তুমি কখনো ভাববে না যে আমি তোমাকে ঠকাচ্ছি। আমি আমি তোমাকে একটুও ঠকাচ্ছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমাদের এরকম ভালোবাসা দেখে সবার অনেক অনেক কষ্ট হয়, তো অনেক চলে, এজন্য ওরা এইসব কথা বলে। সেগুলোতে কান দিলে কিন্তু নিজেদেরই ক্ষতি, তাই প্লিজ কোনোভাবে অন্যের কথায় কান দিও না। তখন তটিনী বলতে থাকে, ঠিক বলেছো একদম। আমি আমি ওদের কথায় কখনো কখনো হিউম্যালাইজেশন হব না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, পিকু কোথায় তটিনী? পিকুকে কোথায় পাঠিয়েছো তুমি? তখন দেখা যায় পিকু বাইরে এসে বলতে থাকে, পা আমি এখানেই আছি। মাম্মি আর ওই আন্টিটা তর্ক করছিল, তো তাই মাম্মি বলল ভিতরে যেতে, তাই আমি ভিতরে গিয়ে বসেছিলাম। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক করেছো মা, একদম ঠিক করেছো। তোমাকে তোমাকে এখানে এখানে না রাখাটাই ভালো ছিল। আর ওই মেয়েটা অনেক অনেক দুষ্টু মা, তাই ওর সঙ্গে তুমি কখনোই কথা বলবে না। ও যদি তোমার সঙ্গে কথা বলতে আসে, তুমি তুমি এড়িয়ে যাবে, বুঝতে পেরেছো? ওকে দেখে চলে আসবে, ওর কাছে কখনো ওর সঙ্গে কথা বলবে না। ও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে পারে, কিন্তু কোনোভাবে ওর সঙ্গে কথা বলবে না, বুঝতে পেরেছো? তখন তটিনী বলতে থাকে, আচ্ছা, এভাবে যদি প্রতিনিয়ত আমাদের উপর হামলা হয় কি হবে বলো তো? আর আজকে তো ওরা সবাই বেল পেয়ে গেছে, এবার তো আরো ওরা উঠে পড়ে লাগবে আমার বাচ্চাদের ক্ষতি করার জন্য। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না। আমার আমার ছেলে মেয়ের ক্ষতি কেউ করতে পারবে না। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমার ছেলে মেয়ের ক্ষতি কোনোভাবেই কেউ করতে পারবে না। তখন তটিনী বলতে থাকে, আমরা আগলাতে পারবো তো? আমাদের সন্তানদের আগলে রাখতে পারবো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই পারতে হবে, কেন পারবো না? অবশ্যই পারতে হবে। আমাদের সন্তানদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা তটিনী, তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি অন্যের কথায় কি করে এভাবে ভুলে যেতে পারো বলো তো? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি তোমার কথাই বিশ্বাস করি, তার জন্যই তো ভুলতে পারে, এই সব কিছুতে আমি ভুলিনি। আর একটা কথা কি জানো, তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু একজন একজন লোক আছে যে কিনা তোমাদের ডিপার্টমেন্টের খবর সবটা বাইরে পাচার করে দেয়। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি এটা জানি, কিন্তু কিন্তু শুধু প্রমাণের অভাবে কিছু করতে পারছি না। ওকে ওকে বারবার থ্রেট করার পরেও ও শুনছে না। এবার ওকে এমন শাস্তি দিব না, এর জন্য ওকে শাস্তি পেতে হবে, ও কিছুতেই ছাড়া পাবে না। আর এটা সৌরভ, তাই তো? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ, উনি আমাকে বলেছে যে তুমি নাকি ইচ্ছে করে সেদিন আমাকে শুট করেছিলে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোন দিন? তখন তটিনী বলতে থাকে, ওই তো আমি 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 একদিন ওই যে উপরে গিয়েছিলাম, 4 তলার উপরে, সেখান থেকে আমাকে শুট করা হয়েছিল। আর সেই শুটটা নাকি তুমি করেছো, আর তুমি নাকি ইচ্ছে করে করেছো, জেনে বুঝে করেছো। ওখানে ওখানে আমি ছিলাম, এটা জানার পরেও তুমি আমাকে শুট করেছো শুধুমাত্র তোমার জীবন থেকে আমাকে সরিয়ে শীতলকে তোমার জীবনে প্রাধান্য দেবে বলে আমাকে আমাকে এগুলো বোঝানো হয়েছে। তখন দেখা যায় এই কথাগুলো শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি পিকুকে নিয়ে বাড়িতেই থাকবে, কোথাও বেরোবে না। আমি এক্ষুনি ডিপার্টমেন্ট থেকে আসছি। এরপরে শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে ডিপার্টমেন্টে চলে আসে, আর ডিপার্টমেন্টে এসে বলরামকে বলতে থাকে, বলরাম, সৌরভ কোথায়? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, কেন রে, কি হয়েছে? তুই এভাবে হন্তদন্ত হয়ে আছিস যে? তখন দেখা যায় সৌরভকে ডাকতে থাকলে তখন বলরাম বলতে থাকে, আসলে ও তো ডিউটিতে আসেনি আজকে। ও তো দেখছি প্রায় ইদানিং ইদানিং শুধু শুধু ডিউটি মিস করছে, একদিন দুদিন পর পরে আসছে, মনে হচ্ছে শুধু চাকরিটা ধরে রাখছে, কোনো কোনো নিজের আগ্রহ নেই চাকরিটা করার। তখন দেখা যায় কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, কোথা থেকে থাকবে? ও তো মানুষের চামচাগিরি করে টাকা পাচ্ছে, তবে
তবে ওর কি আর কোনো চাকরির প্রয়োজন আছে? তখন তখন শিবপ্রসাদের কথা শুনে বলরাম বলতে থাকে, কি বলছিস এসব? ও মানুষের চামচাগিরি করছে মানে? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তটিনীকেও সবটা বলেছে। ও বলেছে, আমি জেনে বুঝে তটিনীকে ইচ্ছে করে শুট করেছি। আমি তটিনীকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাই, এজন্য তটিনীকে আমি শুট করে দিয়েছি। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ও তার মানে তটিনী এই কারণে আমার কাছে এসেছিল, আমাকে আমাকে জেরা করতে। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এসব তুই কি বলছিস? তটিনী তোকে জেরা করতে এসেছিল মানে? তখন তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ, তটিনী তো এসেছিল ডিপার্টমেন্টে, আমাকে আমাকে কৌশলে কথা কথা বলছিল, আমার থেকে কথা বের করার চেষ্টা করছিল। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, সৌরভকে কোনোভাবে ছেড়ে রাখা যাবে না, কারণ ও ডিপার্টমেন্টের সকল কথা বাইরে বাইরে ছড়াচ্ছে, আর ও শীতলের হয়ে কাজ করছে। তখন তখন দেখা যায় স্যার এসে বলতে থাকে, কি হয়েছে, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন তখন বলরাম বলতে থাকে, স্যার, সৌরভ কিন্তু বাড়াবাড়ি করছে। ও আবার আবার এরকম করে খবর পাচার করা শুরু করে দিয়েছে। ও তটিনীকে ভুলভাল বুঝাচ্ছে যে পরশুরাম ওকে ইচ্ছে করে শুট করেছে, ওকে ওকে মেরে ফেলার জন্য পরশুরাম শুট করেছে। ও এগুলো এগুলো তটিনীকে বোঝাচ্ছে। তখন এ কথা শুনে স্যার বলতে থাকে, সৌরভকে ডাকো। এরপরে বলরাম বলে ওঠে, স্যার, ও তো ঠিকভাবে ডিউটিতে আসছে না, বারবার বারবার ডিউটি মিস করছে, একদিন দুদিন পর 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 অ্যাবসেন্ট করছে। তখন তখন দেখা যায় কথা শুনে স্যার বলতে থাকে, ওর রেজিগনেশন লেটার রেডি করো, ওকে আমি সাসপেন্ড করে দেব। তখন তখন দেখা যায় এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, ওকে চোখে চোখে রাখতে হবে স্যার, এভাবে সাসপেন্ড করে দিলে ও বাইরে গিয়ে আরো আরো মারাত্মক কাজ করে বেড়াবে। ও ক্রিমিনালদের সঙ্গে যুক্ত হয়ে আরো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে পড়বে। এতে আমাদের ডিপার্টমেন্টেরই মান সম্মান চলে যাবে। সবাই বলবে যে স্পেশাল ব্রাঞ্চের একজন একজন প্রাক্তন অফিসার এভাবে এভাবে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তখন তখন স্যার বলতে থাকে, তবে কি করব, ও যে এরকম শুরু করেছে, এভাবে এভাবে করতে থাকলে তো আমাদের ডিপার্টমেন্টের নাম এমনিতেই ডুবে যাবে। সবাই বলবে যে ডিপার্টমেন্টের খবর বাইরে পাচার করছে ডিপার্টমেন্টেরই লোক। এটা নিয়ে আমাদের তো অনেক কথা শুনতে হবে, উপর মহল থেকে অনেক চাপ আসবে। তখন পরশুরাম বলতে থাকে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি ওকে এখনই সাসপেন্ড করে দেন, তবে ও বাইরে গিয়ে স্ক্যান্ডাল ছড়াবে। তখন হিতে বিপরীত হবে, আমাদের ডিপার্টমেন্টের নাম আরো ডুবে যাবে। ও নিজে নিজেই সবটা সবটা করবে, সব স্ক্যান্ডাল ছড়াবে। তাই আমি বলছি কি, ওকে ওকে আমাদের চোখের সামনে সামনে রাখতে হবে, আর ওর উপর সবসময় নজর রাখতে হবে। তখন তখন দেখা যায় এই কথা শুনে স্যার বলতে থাকে, একদম ঠিক বলেছো, ওকে ওকে শায়েস্তা করতে হবে ডিপার্টমেন্টের মধ্যে। ওকে ওকে সাসপেন্ড করে কিচ্ছু হবে না, সাসপেন্ড করে ও আরো বেশি বেশি বার বেড়ে যাবে। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, স্যার, তবে এখন কি করবেন আপনি? তখন স্যার বলতে থাকে, এবার এবার দেখি কি করা যায়, কি করে ওকে আটকানো যায়। এভাবে চলতে থাকলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ও যদি প্রতিনিয়ত ভেতরের খবর বাইরে পাচার করে, তবে তো আমরা কিছুতেই ক্রিমিনালদের সঙ্গে পেরে উঠবো না, কারণ ক্রিমিনালরা আগে থেকেই সতর্ক হয়ে যাবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, ঠিক বলেছেন স্যার, তাই আমি বলছি কি, ওকে ডিপার্টমেন্টে রেখে দিন, ওকে সবসময় নজরে রাখুন, আর একবার বুঝিয়ে বলুন যে এরকম যেন না করে। তখন স্যার বলতে থাকে, ঠিক আছে পরশুরাম, তুমি ঠিক যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, আমরা আমরা দেখছি, সৌরভকে ফোন করে আর আসতে বলছি। তখন দেখা যায় তখন স্যার বলতে থাকে, বলো যে স্যার এসছে, স্যার তোমার সঙ্গে ইমিডিয়েটলি কথা বলতে চায়, তাই এক্ষুনি এসো। তখনই দেখবে ও দৌড়ে চলে আসবে। এরপরে দেখা যায় বলরাম সৌরভকে ফোন করে বলতে থাকে, স্যার তোর সঙ্গে কথা বলবে, স্যার এসেছে, তুই এক্ষুনি এক্ষুনি স্পেশাল ব্রাঞ্চে চলে আয়। তখন তখন সৌরভ সেখানে এসে স্যারের ক্যাবিনে গেলে স্যার সৌরভকে একটি থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার লজ্জা করে না? তোমাকে বারবার সুযোগ দেওয়ার পরেও তুমি কি করে এরকম জঘন্য কাজ করতে পারো? তুমি তুমি তোটেনিকে এগুলো কেন বলেছো? এটা তো তোমার আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করা হয়, তবে তুমি বেইমানিটা কেন করলে? তুমি কি চাচ্ছ আমরা তোমাকে এই ডিপার্টমেন্ট থেকে বের করে দিই? তখন তখন সৌরভ বলতে থাকে, স্যার, এবারের মতো মাফ করে দিন, আর কখনো হবে না, এবারের মতো ক্ষমা করে দিন।
এবারের মতো শেষবার দেখুন, শেষবার আমাকে ভরসা করুন।